সকাল হতেই ব্যাগপত্র গুছিয়ে নিল দুজনে। এখন অপেক্ষা অনুভব আসার। হোস্টেলের নিচে এসে কল দেওয়ার কথা তার। ইচ্ছে আর ওহি দুজনেই রেডি হয়ে বসে আছে। 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও যখন অনুভব আসছে না, তখন ইচ্ছে রেগে ওহির ফোন কেড়ে নিয়ে অনুভবকে কল দিল। অনুভব মিটিংয়ে ছিল, এ সময় ফোন আসে বিরক্ত হলো। সাথে তার দলের লোকজন। তবে হাতে নিয়ে যখন দেখলো ওহি কল দিয়েছে, এক সাইডে গিয়ে ধরে বলল, ওহি বনু, আজকে যেতে পারবো না, কাজের প্রচুর চাপ, অনেক ব্যস্ত আছে, কালকে বাসায় নিয়ে যাব। ইচ্ছে রেগে বলল, থাকুন আপনার কাজ নিয়ে, আমি আর ওহি চললাম। যত সব খুশটা লোকজন, মুডটাই দিল নষ্ট করে। দূর। অনুভব রাখলো না, থমথমে গলেই বলল, ওহিকে দাও। ইচ্ছে দিয়ে দিল। অনুভব ওহিকে বুঝিয়ে বলে ফোন রেখে দিল। ইচ্ছে ডাকে রীতিমতো কাঁপছে। ওহি ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছে। কখন যে তাকে কি বলে ঠিক নেই। ইচ্ছে আবার তার হাত থেকে ফোন নিয়ে রঙ্গনকে কল দিল। রঙ্গন ঘুমিয়েছিল। এ সময় কল আসে, এই নাম্বার না দেখে কল কেটে দিয়ে রেখে দিল। বেশ কয়েকবার আসার পর বিরক্ত হয়ে সামনে ধরলো। ওহি নাম্বার থেকে এতগুলো কল দেখে ব্যাক করলো। ইচ্ছের সাথে সাথে রিসিভ করে বলল, ভাইয়া ফ্রি আছেন? একটু আসতে পারবেন? রঙ্গন অবাক হলো। হঠাৎ এই কথা বলছি কেন, বুঝলো না। কোনো বিপদে পড়লো না তো? তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলো, কেন বলুন, কোনো সমস্যা? কিছু হয়েছে তো? ঠিক আছে। ওই বড় একটা শক খেলো। রঙ্গন এত ভালো করে কথা বলতে পারে তার জানা ছিল না। তবে ইচ্ছে সেদিকে পাত্তা না দিয়ে বলল, ওই বেটা অনুভব মির্জা আসে নাই। আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ভদ্রলোক নাকি ব্যস্ত, তাই আজকে আর যাওয়া হবে না। তাই আমরা আপনার সাথে ঘুরতে যাব, নিয়ে যাবেন? একদম এ কথাগুলো বলে থামলো ইচ্ছে। রঙ্গন হাসলো, হাতে থাকা ঘড়ি দেখে নিয়ে বলল, আধা ঘন্টা সময় দিয়ে আসতে। ঠিক আছে। ওই মাথায় হাত দিয়ে বসে বলল, পাগল তুই, ভাইয়া দেখে ফেললে কি হবে? ইচ্ছে রেগে গিয়ে তার চুল টেনে ধরে বলল, ফাজিল বেডি, যখন দিনরাত ফোনে কথা বলিস তখন তোর ভাই কই থাকে রে? থাক, তোর যাওয়া লাগবে না, আমি জিনি আর জিহান যাব। কি, ওদেরও নিবি? হ্যাঁ অবশ্যই। দাঁড়া, ওদের রেডি হয়ে রাস্তার মোড়ে দাঁড়াতে বলি। ঠিক আছে। শেষমেশ ইচ্ছের কথাই রাখতে হলো। রঙ্গন নিচে এসে কল দিতে তারা নেমে পড়ল। রঙ্গন তাদের বলল রিকশায় উঠে পড়তে। আগে থেকে নিয়ে এসেছিল। ইচ্ছে জানায় সামনে আরো দুটো ফ্রেন্ড আছে। রঙ্গন বলল, সমস্যা নেই, আগে তোরা উঠে পড়, ওদের জন্য সামনে থেকে রিক্সা নিয়ে নিব। আচ্ছা, কিন্তু আমরা কোথায় যাব? বইমেলা হচ্ছে, যাবে? ইচ্ছে বলার আগেই ওহি বলল, যাবো। অবশেষে সবাই মিলে বই মেলায় হাজির হলো। সবাই মিলে ঘুরে ঘুরে বই দেখতে লাগলো। রঙ্গনের কথা জিহানরাও জানে, তাই আর কোনো প্রশ্ন করেনি আলাদা করে। তবে এখানেও কাপল দেখে বলল, দেখছিস এখানে এরা, এদের জন্য তো কোথাও গিয়ে শান্তি নেই, সব জায়গায় হাজির। ইচ্ছে টিটকারি মেরে বলল, তাতে তোর কেন এত জ্বলে রে? আমার তো জ্বলবেই, কারণ আমার নেই। জিনিয়া বলল, এখন থাকলে কি করতি? বই কিনে দিতাম। জিনিয়া সাথে সাথে টেনে ধরে বলল, গফ নাই, তাতে কি, বোন তো আছে, আমাদের তিনজনকে কিনে দিবি, চল। বলেই টানতে টানতে এক স্টলে নিয়ে গেল। ওহিও যাচ্ছিল, তবে তার আগে রঙ্গন তার সামনে দাঁড়ালো। ওহি চশমা ঠেলে নিয়ে বলল, কি? তোরা যারা চোখেই কম দেখিস, তারা চশমা ছাড়া কানেও কম শুনিস নাকি? ওই আবার চশমা পরে নিয়ে বলল, না, বাজে কথা বলবেন না। বেশ, বই কিনবে? না, টাকা আনতে মনে নেই। চল আমার সাথে। কোথায়? চান্দে। রঙ্গন আরেক দিকে পা বাড়ালো। ওহি দোটানায় পড়ে গেল কোন দিকে যাবে। রঙ্গন বেশ কিছুটা যাওয়ার পরে যখন দেখলো আরেকজনের হদিস নেই, তখন ডাক দিল, কিরে, আসবি নাকি পালকি আনতে হবে? না না, আসছি। রঙ্গন তাকে বলল। পছন্দ মতো বই নিয়ে নে। ওহি কিছু না বলে বই দেখতে লাগলো। হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা নিয়ে কিছু সময় নাড়াচাড়া করে বলল, এটা নিব। আচ্ছা, ইচ্ছের জন্য একটা নে। ওহি আর একটু খুঁজে খুঁজে আরিফ আজাদের বেলা ফুরাবার আগে বইটা নিয়ে বলল, এ দুটোই থাক, শেয়ার করে পড়বো। ইচ্ছার জিনিয়ে মিলে জিহানের থেকে বই নিয়ে তবেই ছাড়ল না। জিহান হতাশ সুরে বলল, তোমাদের মতো ভদ্র মহিলাদের সাথে আমি আর কোথাও কোনো দিন যাব না। দুজনেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ওই ততক্ষণে আগের জায়গায় এসে দাঁড়িয়েছে।
রঙ্গন টাকা মিটিয়ে নিজেও এসে বলল। এখন কোথায় যাবে? ইচ্ছের আগে জিনিয়া জবাব দেয়। আগে কিছু খাবো। রঙ্গন তাদের নিয়ে একটা সামনে আগালো। একটা ফাস্টফুডের দোকান দেখে সবাইকে গিয়ে বসতে বলল। যে যার মতো খাবার নিল। ওহি জানালো সে কিছু খাবে না। রঙ্গন কিছু সময় ভুরু কুচকে চেয়ে তার পাশে গিয়ে চেয়ার টেনে বসে ফিসফিসি করে বলল। কি সমস্যা তোর? এত ভাব দেখাচ্ছিস কেন? থাপ্পড় কত প্রকার জানিস? একটা বাড়তি কথা বললে উদাহরণ সহ দেখিয়ে দিব। ওই প্রচন্ড মন খারাপ হলো, চোখে ঝাপসা হয়ে আসছে। নাক টেনে বলল। আপনি খুব খারাপ। তুই আর তোর ভাই এটা ছাড়া অন্য কোনো শব্দ জানিস না। ওই চুপ করে রইল। রঙ্গন তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। শোন, তোর রাগের কারণ আমি হলো, রাগ ভাঙানোর উপায় আমার জানা নেই, তাই অযথা রাগ করে সময় নষ্ট করিস না। আমার এত ধৈর্য নেই। দেখা যাবে তোর রাগ ভাঙাতে গিয়ে দুটো থাপ্পড় দিয়ে বসে আছি, তখন ভালো লাগবে? ইচ্ছার এখন ভালো লাগছে। বেশ অনেকটা সময় ঘোরাঘুরি করে সবাই যে যার গন্তব্যে চলে গেল। পরের দিন অনুভব সময়ের আগে চলে এসেছে। ওইকে কল দিয়ে নামতে বলেছে। 1 ঘন্টা হয়ে গেল, তবু কেউ নামছে না। মূলত ইচ্ছে জেনে বুঝে এমন করছে। বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছে আর মিটি হাসছে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখছে। 1 ঘন্টা পার হতেই ইচ্ছে কেটে নিয়ে বের করলো। অতঃপর দুজনে গিয়ে অনুভবকে কিছু না বলে গাড়িতে উঠে বসলো। অনুভব গম্ভীর কণ্ঠে বলল। এত দেরি হলো কেন? ব্যস্ত ছিলাম। ওই বিষয়টা সামলাতে বলল। ভাইয়া আসলে কিছু জিনিস তোলা হয়েছিল না। এখন চলো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে না তোমার? অনুভব ইচ্ছের দিকে তাকিয়ে কিছু না বলে উঠে বসলো। অতঃপর রওনা দিল। বেশ কয়েক ঘন্টা জার্নি করে আপনজনদের কাছে ফিরল। আনোয়ারা বেগম সকাল থেকেই ভালো মন্দ রান্না করে বসে আছে। ইচ্ছে বাড়ি ফিরতে তাকে জড়িয়ে ধরে কিছুটা সময় কান্নাকাটি করলো। শফিক সাহেব তাকে থামাতেই ইচ্ছেকে উদ্দেশ্য করে বললেন। ইচ্ছে রানী, বলো তো এখানে সব থেকে ছোটকে? ইচ্ছে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল। কেন আমি? আরে ধুর, যে কথায় কথায় কাঁদে সে হচ্ছে সব থেকে ছোট মানুষ। ইচ্ছে হাসলো। আনোয়ারা বেগম কান্না বন্ধ করে চোখ গরম করে তাকালেন। 7 দিন পর আজকে ইচ্ছেদের ঢাবির রেজাল্ট দিয়েছে। সকাল থেকে সে কি টেনশন দুজনের। ওই তো কয়েকবার কেঁদেছে ঠিক নেই, তবে রেজাল্ট দিতে দিতে একেবারে সন্ধ্যা গিয়ে দিল। ইচ্ছে তো রেগে কিছু সময় গালমন্দ করলো। এত দেরি করার কি ছিল? আর একটু হলেই তো চানটাই বের হয়ে যাচ্ছিল। অবশেষে আশা পূরণ হয়েছে। ভালো নম্বর পেয়েছি, তবুও টেনশন কমলো না। যদি আলাদা সাবজেক্ট আসে তখন তো সবসময় একসাথে থাকা হবে না। অ্যাসাইনমেন্ট নিয়ে দুজনে আলোচনা করছিল। হঠাৎ ওহির মা অনিমা বেগম ভেতরে এসে ওহিকে বললেন। একটু ফোনটা দে তো, ইচ্ছের সাথে একটু কথা বলবো। ওহি মাথা নাড়িয়ে ফোন দিয়ে দিল। অনিমা বেগম ফোন ধরে হ্যালো বলতেই ইচ্ছে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি জান, কেমন আছেন? অনিমা বেগম হাসলেন। সবার সাথে জান লাগানোটা ইচ্ছের ছোটবেলার স্বভাব, তবে এই ডাকটা ইচ্ছের মুখে শুনতে বড্ড ভালো লাগে। অবশেষে উত্তর নিলেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, একটু ভালো ছিলাম, তবে আমার 2 মেয়ের রেজাল্ট শুনে আরও ভালো আছি। আচ্ছা, যে জন্য ফোন নিলাম আগে সেটা বলি। কালকে আমরা সবাই মিলে এক জায়গায় যাব, তবে ওহিকে নিয়ে যাব না। ও একা একা থাকবে। তুই কি একটু আসতে পারবি? তুই থাকলে একটু শান্তি পেতাম। কেন পারবো না? অবশ্যই পারবো। আমি সকাল সকাল পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, এখন তবে রাখছি। আচ্ছা। অনিমা বেগম ফোন রেখে ওহির দিকে তাকালো। অতঃপর দুজনেই হাসলো। পরের দিন ইচ্ছে আসলো, তবে একটু দেরি করে। এসে দেখলো আগে থেকে অনিমা বেগম আর অনুভব রেডি হয়ে বসে আছে। সে আসতেই অনিমা বেগম তার দিকে এগিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বলল। এত দেরি হলো কেন রে ইচ্ছে মা? আর বলো না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নাই। এখন তাহলে আমরা বের হই। আমরা না আসা পর্যন্ত কিন্তু বাড়ি যাবি না। ঠিক আছে, যাব না। অনিমা বেগম আগে আগে বের হয়ে গেলেন। পিছু পিছু অনুভবও বের হচ্ছিল। ইচ্ছে পেছন থেকে ডাক দিয়ে বলল। কি এমপি মশাই, এত সেজেগুজে কই যাচ্ছেন? তুমি জেনে কি করবে? এমপি কখন কি করে তা জনগণ জানার অধিকার রাখে। অনুভব মুচকি হেসে বলল। শোনো মেয়ে, এমপি কি করতে যাচ্ছে জনগণ তা খুব তাড়াতাড়ি জানতে পারবে। সারাদিন দুজন মিলে খুব আড্ডা দিল।
গল্পে এতটাই মজে ছিল খাওয়ার কথা ভুলেই গেল। ওই যে কথায় বলে না, গল্প কে করে অল্প। অনিমা বেগম তাদের জন্য রান্না করে রেখে গিয়েছেন। ওহিকে বলে গেছেন দুজন গরম করে খেতে, অথচ সেও বেমালুম ভুলে গেছে। যখন মনে পড়ল তখন অলরেডি 3টা বাজে। দুজনে উঠে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে নিল প্রথমে, অতঃপর খাবার বেড়ে নিয়ে গিয়ে সোফায় বসে পড়ল। উদ্দেশ্য মুভি দেখবে। ওই টি টেবিলের উপর ল্যাপটপ সেট করে 12 ফেল মুভিটা চালু করে দিল। এটা নিয়ে ফেসবুকে অহরহ পোস্ট দেখছে, তবে পড়াশোনার চাপে দেখা হয়নি। ইচ্ছে মুখে খাবার নিয়ে ওহিকে তাড়া দিয়ে বলল, আর কয়দিন দাঁড়িয়ে থাকবি? এখানে এসে খেতে বস। ওহিও গিয়ে বসলো। মুভি শেষ হওয়ার আগে তাদের খাবার শেষ হলো। ইচ্ছে সোফার উপর ওহির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। ওহি কিছু বলল না। শেষে সিনে গিয়ে বেচারি ওহি একদম কান্না করে দিল। ইচ্ছে একবার তার দিকে তাকাচ্ছে, একবার ল্যাপটপের দিকে তাকাচ্ছে। শেষমেশ উঠে বসে বলল, কিরে কাঁদছিস কেন? নায়ক আইপিএস হয়ে গেছে, এখন তো খুশি হওয়ার কথা। কই সে যখন খাটলো তখন তো চোখ থেকে পানি বের হলো না, এখন কেন হচ্ছে? ইচ্ছের কথাই ওহি থেমে গেল, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, তাই তো, এখন কেন কাছি? এটা সত্য ঘটনার উপরে বানানো হয়েছে, শিক্ষণীয় একটা মুভি। আর আমাগো কিছু কিছু বাঙালি পোলাপান কি শিক্ষা নিল জানিস? কি? জীবনে গফের গুরুত্ব অপরিসীম। অতঃপর দুজনেই হাসতে লাগলো। এগুলো নিয়ে মূলত ফেসবুকে টল চলছে টানা 1 মাস। ইচ্ছে ওই হাত ধরে টেনে তুলে মুখে মুখে গান ধরে নাচতে লাগলো। এটা তার আগেকার স্বভাব, হুটহাট নাচতে শুরু করা। এমন সময় কলিং বেলে বেজে উঠল। ওহি সোফায় বসে বলল, আমার মাথা ঘুরছে, তুই খুলে দিয়ে আয়। ইচ্ছে গিয়ে দরজা খুলে দিতেই দেখলো অনিমা বেগম হাতে মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছেকে দেখে হাসলেন। প্যাকেট খুলতে খুলতে বাসায় ঢুকলেন। পিছু পিছু অনুভবও আসলো, তবে ইচ্ছেকে কিছু বলল না। মুখ তার গম্ভীর। ইচ্ছে তার মুখ দেখে মনে মনে পড়ল, এবার আবার কি হলো? অনিমা বেগম ডাকতে দরজা বন্ধ করে তার কাছে গেল। কাছে যেতেই একটা মিষ্টি মুখে দিয়ে দিল। ইচ্ছে চিবুতে চিবুতে বলল, কিসে মিষ্টি গো আন্টি গো? অনুভবের বিয়ে ঠিক করে আসলাম রে। ইচ্ছের মুখ থেমে গেল, বাকিটুকু গিলে খেয়ে পড়ল। মানে কবে? মানে আবার কি? বিয়ে রে বিয়ে, আমার অনুভবের বিয়ে। আমার কত শখ জানিস, ধুমধাম করে ছেলের বিয়ে দিব। তুই কিন্তু 7 দিন আগেই আসবি। ইচ্ছে কিছু না বলে অনুভবের দিকে তাকালো। এখনো মুখ গোমরা করে সোফায় বসে ফোন টিপছে। অতঃপর ওহির দিকে তাকালো। সেও অবাক হয়ে তাকিয়ে আছে। ইচ্ছের হঠাৎ মন খারাপ হয়ে গেল। একটু খারাপ নয়, খুব বেশি খারাপ লাগছে। তবে বুঝলো না তার সব থেকে অপছন্দের লোকের বিয়ে ঠিক হয়েছে, এতে তার কেন খারাপ লাগছে। ইচ্ছের মন চাইছে ছুটে চলে যেতে, সময় নষ্ট করলো না, বলল, আমার এখন বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে এসেছে। অনিমা বেগম বেশ কয়েকবার থাকতে বলেন, তবে ইচ্ছে রাজি হলো না। ওই উপরে গিয়ে ইচ্ছের ফোন আর ব্যাগ নিয়ে এসে তার হাতে দিয়ে বলল, চল এগিয়ে দিয়ে আসি। ইচ্ছে শুধু মাথা নাড়ল। ওই সাথে বেরিয়ে পড়ল। অনুভব এত সময় আর চোখে ইচ্ছে ভাবগতি দেখছিল। চলে যেতে সরাসরি সদর দরজার দিকে আর বসলো না। উঠে নিজের রুমের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলল, সময় বৃথা। তুমি বললে না বোকা ভেবে গেলে আমার। পরিণতি তুমি একা, আমি ঠিকই ভাবি তোমারে। ইচ্ছে মির্জা বাড়ি থেকে বের হতে বারবার চোখ মুছতে লাগলো। ওই প্রচন্ড অবাক হলো, বারবার জিজ্ঞেস করতে লাগলো, ইচ্ছে, শুই আমার কি হয়েছে? কাছিস কেন? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। উত্তর না পেয়ে জড়িয়ে ধরল। ইচ্ছে এবার জোরে কেঁদে ফেলল। নাক টানতে টানতে অস্পষ্টভাবে বলল, আমি জানি না, তবে আমার কান্না পাচ্ছে খুব। ওই বিশ্বাস করলো না, কারণ ইচ্ছে এমনি এমনি কাদার মানুষ নয়। তার মন অন্য কথা বলছে, তবে মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না। ইচ্ছেকে সময় দিল স্বাভাবিক হতে। বেশ কিছু সময় পরে ইচ্ছে নিজে থেকে তাকে ছেড়ে দিয়ে বলল, আমি যাই এখন। দাঁড়া, ড্রাইভার আঙ্কেলকে বলি তুই গাড়িতে যা। ইচ্ছে রাজি হলো না, বলল, না, আমি রিক্সা বা অটো থেকে উড়ে চলে যাব, থাক আসি। ইচ্ছে হাঁটতে লাগলো। পিছন ফিরে দেখলো না। তার সই অবাক পানে তার দিকে চেয়ে আছে, কারণ তার থেকে বেশি অবাক সে নিজেই হয়েছে। রঙ্গন দূর থেকে সবকিছুই দেখলো। ইচ্ছে একটা রিক্সা ডাক দিয়ে উঠে বসতেই রঙ্গন নিজে গিয়ে উঠল। ইচ্ছে অবাক হয়ে বলল, ভাইয়া আপনি?
রঙ্গন একটা টিস্যুর প্যাকেট ধরিয়ে দিয়ে বলল। কি হয়েছে? এই খুশটা লোকের বিয়ে। রঙ্গন বুঝলো কার কথা বলছে, তাই জিজ্ঞেস করলো। তাদের তুই কাঁদছিস কেন? জানি না। রঙ্গন লম্বা একটা শ্বাস নিল। বড্ড মায়া কাজ করছে। বোনটার মাথায় হাত দিলে সে কি রাগ করবে? মন বলল করবে না দে। আগে কখনো ভাবনা চিন্তা করে কিছু করতো না, কিন্তু আজ এই বোনটাকে সে কত খুঁজে, শুধু একটিবার দেখার আশায় অবশেষে খুঁজে পেল। তবুও কত বাধা মুখে বলতে পারল না। আমি তোর ভাইয়ের ইচ্ছে। বাহিরের শক্ত খোলসটা বেরিয়ে আসতে চাইলে চোখ কাঁপছে বারবার, মুখ চিরে কিছু দীর্ঘশ্বাস বের হলো। চোখ থেকে পানি পড়ার আগেই নিজেকে স্বাভাবিক করে নিল। বোনের মনোভাব বুঝতে তার সময় লাগলো না। মাথার উপর হাত রেখে বলল। কাঁদিস না ইচ্ছে। আর তুই বললে আমি শুধু অনুভব মির্জাকে নয়, ইলন মাস্ককেও তুলে আনতে পারি। ইচ্ছে থেমে গেল, অবাক চোখে রঙ্গনের দিকে চাইল। একটু পরে মাথা নাড়িয়ে পড়ল। না, আমার কাউকে লাগবে না। রঙ্গন মুচকি হেসে ইচ্ছের হাতে একটা কাগজ দিয়ে বলল। আমার নাম্বার আছে, লাগলে আমাকে কল দিস, এনে দিব। আর কাঁদিস না। বলেই চলন্ত রিক্সা থেকে নেমে গেল। ইচ্ছে তাকিয়ে রইল। কেন জানে না, আজকে রঙ্গনের কথা শুনে বড্ড আপন লাগছিল। তবে এখন নিজেকে স্বাভাবিক করা দরকার, নইলে দাদিজান হাজারো প্রশ্ন করবে। মাথা থেকে এমপি মশাই নামটা বাদ দেওয়ার চেষ্টা চালালো। রঙ্গন একটা দোকানে ঢুকে সিগারেট নিল। দোকানদারকে বলল। এই মাসে কত টাকার সিগারেট খেয়েছি হিসেব করে ইশতিয়াক পাঠানের থেকে নিয়ে আসবে। আচ্ছা বাই। রঙ্গন একটা বেঞ্চ টেনে নিয়ে গিয়ে বসলো। মুখে সিগারেট নিয়ে টি শার্টের হাতটা গুটিয়ে নিয়ে পকেট থেকে ফোন বের হলো। ওই রুমে বসে ইচ্ছের কথা ভাবছিল, বারবার চেক করছিল কয়টা বাজে। তাদের বাড়ি থেকে ইচ্ছেদের বাড়ি যেতে 20 মিনিট সময় লাগে। আরেকবার ফোন হাতে নিতেই রঙ্গনের কল আসলো। কল ধরতেই রঙ্গন বাজখাই গলায় বলে উঠল। তোর ভাইয়ের পাখা গুজিয়েছে, তাই না? মনে রাখবে, তার পাখা ছাড়তে আমার সময় লাগবে না। মানে? ইচ্ছে কাঁদছিল কেন? আসলে আমি জানি না। রঙ্গন সাথে সাথেই ধমকে উঠল। জানিস না? কিসের সই? তুই তার মন বুঝিস না? দেখুন, এভাবে বলবেন না, আমি ওর মনোভাব বুঝেছি। তাহলে হুদাই ঢং করছিস কেন? ওহি চুপ করে রইল। ইচ্ছেকে নিয়ে রঙ্গন এমন করছে কেন, তার মাথায় আসলো না। তার ভাবনার মাঝে আবার গম্ভীর কণ্ঠে বলল। শোন, তোর ভাইকে ভালো হয়ে যেতে বলবি। ইস রে, আমার ভাইকে ভালো হতে বলেছে। শুনুন, আগে নিজে ভালো হন। তুই জীবনে আসলে বোধহয় ভালো হয়ে যেতে পারি। ওই চোখ বন্ধ করে ফেলল। কিছু সময় পর আবার খুলে পড়ল। আচ্ছা, আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? ইচ্ছের সাথে তো সেদিন মেলায় কি সুন্দর করে কথা বললেন, আমার সাথে কেন বলেন না? কারণ তুই তোর ভাইয়ের বোন। আজব, তাহলে কি আমার আপনার বোন হওয়া উচিত ছিল? তারপর চিনিস কাকে কি বলতে হয় জানিস না? আমি আর আপনার সাথে কথাই বলবো না। যেদিন ভালোভাবে কথা বলতে পারবেন সেদিন কল দিয়ে। রঙ্গন টিটকারি মেরে বলল। সে আশায় থাকলে বুড়ি হয়ে যাবে। অশান্তিকর লোক একটা। রঙ্গন মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলল। খারাপ প্রেমিকটা কিন্তু ভালো জামাই হয়, বিশেষ না হলে বিয়ে করে দেখতে পারিস। ওই ভ্যাবা চাকা খেয়ে বলল। আপনি আমার প্রেমিক কবে হলে? আমি কি একবারও বলেছি আমি তোর প্রেমিক? ওই রেগে ফোন কেটে দিল। বদলোক একটা, জীবনও কথায় পারা গেল না। রেগে বিছানার উপর ফোন ছুঁড়ে মেরে বলল। তুই জীবনেও বউ পাবি না শয়তান। তখনই পেছন থেকে কেউ বলে উঠল। কোন শয়তান জীবনে বউ পাবে না? ওহি চমকে পেছন ঘুরল। এ সময়ে সে অনুভবকে আশা করে নাই। মনে মনে আফসোস করতে লাগলো কেন রুম লক করে নাই। এখন কি উত্তর দিবে ভাবতে লাগলো। অনুভব বোনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল। তুই আমার একমাত্র আদরের বোন, তোর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না, তাই এমন কিছু করিস না যাতে নিজের ক্ষতি হয়। বলেই অনুভব চলে যাচ্ছিল। ওহি এতক্ষণ মাথা নিচু করে রেখেছিল, এখন মাথা তুলে হাত কসলাতে কসলাতে বলল। ভাইয়া, আসলে আমি। অনুভব শান্ত চোখে তার দিকে তাকালো। তার হাত দিয়ে ইশারা করে বলল। তুই যা ভেবেছিস আমি তাই বলেছি, তোকে আমি মেরে ধরে পৌঁছাতে পারবো না। তোর ঠিক ভুল দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুই নিজেও জানিস সে তোর জন্য মঙ্গলজনক নয়। ওহির চোখ দুটো টলমলো করতে লাগলো। কি করে সবাইকে বোঝাবে মনের কথা?
অনুভব বনির মনোভাব বুঝলো, থমথমে গলাই বলল, তুই কাকে বলি ভদ্রলোক হয়ে দেখাতে? তবে আমি ভেবে দেখবো। ভাইয়া, ইচ্ছের খুব কাজ ছিল। অনুভব অবাক না হয়ে পারল না, হতভম্ব হয়েই পড়ল। কেন কাঁদছিলে? তোমার বিয়ের কথা শুনে। অনুভব মুচকি হেসে পড়ল। আমি তার সাথে কথা বলে নেব, তুই টেনশন করিস না। ওহি সম্মতি দিতেই অনুভব রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে ফোন বিছানার উপর থেকে ফোনটা নিল। কিছু একটা ভেবে ফোনটা পকেটে ঢুকেই ছাদে চলে গেল। তাদের বাড়ির ছাদে হরেক রকমের ফুলের সমাহার। বাগানটা অবশ্য ওহির। মেয়েটা ফুল অনেক বেশি পছন্দ করে। গাছগুলো অনুভবেরই এনে দেওয়া, যদিও গাছের বেশিরভাগ যত্ন অনিমা বেগমই করেন। অনুভব ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আর ভাবছিল তার সাদাসিধে বোনটাকে নিয়ে রঙ্গনের মনে কি চলছে। দলে লোক লাগিয়ে যে কিছু করবে তারও উপায় নেই। এই অফার চয়ন তাকে দিয়েছিল, কিন্তু সে তা করতে পারেনি। কি করে করবে? ছেলেটার উপর যে তার বড্ড টান, কিছু ভালোবাসা মনে কোণে যত্ন করে রাখা থাকা, যা কেউ জানতে পারে না। রঙ্গনও বোধহয় আর কোনোদিন জানতে পারবে না। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। মনে পড়ে গেল ভার্সিটি লাইফের সেই দিনগুলো। রঙ্গনের সাথে তার প্রথম দেখা, ভার্সিটির প্রথম ক্লাস। অনুভব ক্লাসে ঢুকতেই একটা ছেলে তার সামনে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, উইল ইউ ম্যারি মি? সাথে সাথে ক্লাসে হাসি রোল পড়ে গেল। অনুভব ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটা উঠে দাঁড়ালো। সবাইকে হাত দিয়ে ইশারা করে থামাতে বলে নিজে হেসে অনুভবের কাঁধে হাত রাখলো। অনুভব ইতস্তত করলো, ছাড়ানোর চেষ্টা করলো। তা দেখে ছেলেটি হেসে বলল, আরে কুল, আমার কোনো সমস্যা নেই। এমন করছিস কেন? আমি ভালো মানুষ, আমার কোনো দোষ নেই। এরা আমাকে ডেয়ার দিয়েছিল যে এখন ক্লাসরুমে ঢুকবে, যে তাকে বিয়ের প্রপোজ করতে হবে। অনুভব সবার দিকে তাকাতে সবাই সম্মতি দিল। ছেলেটি তখন তার কাজ ছেড়ে হেসে হাত বাড়িয়ে পড়ল। আমি রঙ্গন পাঠান। অনুভব মির্জা। ছোট্ট জবাব তার। রঙ্গন ভুরু কুচকে বলল, তুই কি মেপে মেপে কথা বলিস নাকি? শোন, তোকে আমার ভালো লেগেছে। আজকে থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছিস? অনুভব কিছু বলার আগেই স্যার চলে আসে। রঙ্গন তাকে টেনে নিয়ে গিয়ে নিজের কাছে বসায়। অনুভব বুঝতে পারে ছেলেটা প্রচন্ড দুষ্ট, এর সাথে তার যাবে না, ইগনোর করে চলতে হবে। কিন্তু তার আশায় জল ঢেলে রঙ্গন সবসময় তার সাথে লেপটিয়ে থেকেছে। প্রথম প্রথম খুব বিরক্ত হতো, কিন্তু একদিন লাইব্রেরি থেকে বই নিয়ে বের হতে গিয়ে একটা সিনিয়র ভাইয়ের সাথে ধাক্কা লাগে। অনুভব সরি বলার আগে নাক বরাবর ঘুষি মারে। প্রথম বর্ষের স্টুডেন্ট, তারা সিনিয়রের সাথে টক্কর নেওয়া যাবে না ভেবে বিষয়টা সমাধান করে নিতে চায়, কিন্তু সে কোনো কথাই শুনছিল না, তাকে ধাক্কাতে থাকে। লাইব্রেরির এই ঘটনা একজন রঙ্গনকে বলতেই সে ছুটে আসে। হাতে নিয়ে এসেছে একটা বাঁশ। সিনিয়রটা তখন ওকে ছেড়ে রঙ্গনকে বলে, কিরে, মারবি নাকি? মার তো দেখি, মার। রঙ্গন মারবে এমন সময় অনুভব তাকে পেছন থেকে জাপটে ধরে বলে, ছেড়ে দে রঙ্গন, ঝামেলা করিস না। কে শুনে কার কথা? রঙ্গন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল, তুই আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে হাত দিস? এত বড় সাহস তোর! আজকে তোকে আমি বুঝিয়ে ছাড়বো রঙ্গন পাঠান কি জিনিস। পরিস্থিতি খারাপ দিকে যাওয়াতে একটা স্যার এগিয়ে আসে। সবাইকে বকাঝকা দিয়ে লাইব্রেরি খালি করতে বলে। অনুভব রঙ্গনের হাত ধরে বাহিরে নিয়ে আসে। শান্ত হয়ে বসতে বলল। রঙ্গন রেগে কিছু বলার আগে দেখলো অনুভবের নাক থেকে রক্ত আসছে। সাথে সাথে উঠে দাঁড়ালো। ওকে নিয়ে একটা ফার্মেসিতে ঢুকলো। ড্রেসিং করিয়ে দুজন একসাথে বের হলো। তবুও রঙ্গনের আফসোস গেল না। সে হতাশার স্বরে বলল, তুই আমাকে না আটকালে ওকে আমি হসপিটালে পাঠিয়ে ছাড়তাম। এই জন্যই তোকে আটকেছে। সিনিয়রের গায়ে হাত দিয়েছিস, জানাজানি হলে থেকে ভার্সিটি থেকে বের করে দিতাম। দিলে দিত, আমি সব ভেবে কিছু করি না। শোন, মাঝে মাঝে ভাবতে হয়, ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। যেমন ধরি মাছ নাচুই পানি। মানে? ওই বেটাকে আমরা ভার্সিটির বাইরে দেখে নেব। রঙ্গন কিছু সময় বড় বড় করে তাকিয়ে থেকে হাসতে হাসতে অনুভবকে জড়িয়ে ধরল। গর্বের সাথে বলল, এ না হলে তুই আমার দোস্ত। বলতে বলতে অনুভবের নাকে মাথা দিয়ে গুঁতো লাগিয়ে দিল। বেচারা চেঁচিয়ে উঠল। সাথে সাথে রঙ্গন দূরে সরে দাঁড়িয়ে কানে হাত দিয়ে সরি পৌঁছালো। অনুভব হেসে ফেলল, অতঃপর বলল, বাসে যেতে হবে এখন।
রঙ্গন একা ছাড়ল না, সে নিজেই তার সাথে যাওয়ার জন্য জেদ ধরল। বাধ্য হয়ে অনুভব নিয়ে গেল। আকলিমা বেগমের বাসাতেই তখন অনুভব থাকতো। রঙ্গনকে তার কাকিমণি খুব পছন্দ করত। তখন থেকেই তার যাতায়াত শুরু হয় সেই বাসায়। অনুভব অতীত থেকে ফিরে এলো, কিছু একটা বিড়বিড় করে ফোন বের করলো, ইচ্ছেকে কল দিল। ইচ্ছে উদাস ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে শুয়েছিল। হঠাৎ ফোন বাজতেই উঠে বসলো। অচেনা নাম্বার দেখে ধরল না, রেখে দিল। কিন্তু আবার বেজে উঠতে কথা না বলে কানে কাছে ধরল। অনুভব গলা ঝেড়ে বলল, শুনলাম কেউ নাকি আমার বিয়ের খবর শুনে কান্নাকাটি করেছে। ইচ্ছে থতমত খেয়ে নাম্বারটার দিকে তাকালো। এমপি মশাই এই কথা কেমনে জানলো? নিশ্চয়ই ওহি বলেছে। মনে মনে ওহিকে কিছু বকাঝকা দিতে লাগলো। কোনো সারা শব্দ না পেয়ে অনুভব আবার বলল, খবরটা কি মিথ্যা শুনেছে? ইচ্ছে রেগে গেল। একে তো নিজের অনুভূতি বুঝতে পারছে না, দুয়ে এই লোক খুশটামি করতে তাকে কল দিয়েছে। দাঁতে দাঁত চেপে বলল, শুনুন, নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আপনি একটা কেন 100টা বিয়ে করলেও আমার না কিছু যায় আসে না। 100টা বিয়ে নয়, একজনকে করব, যে একাই 100। তো করুন না, আমি শুনতে চেয়েছি নাকি? সে কে শুনতে চাইবে না? না। কিন্তু আমি বলতে চাই। ইচ্ছে চুপ করে রইল। অনুভব মুচকি হেসে বলল, যদি বলি তুমি? ইচ্ছে বড় বড় করে তাকালো, অতঃপর থমথমে গলায় বলল, আপনার এসব রসিকতা শোনার কোনো ইচ্ছে নেই আমার। ফোন রাখুন, যত সব। শোনো মেয়ে, তোমার সাথে আমার রসিকতার সম্পর্ক নয়, আর আমি বিয়ে করলে তোমাকেই করব। কথাটা মাথায় গেঁথে নিও। রাখছে। ওই অনেক সময় ভাবনা চিন্তা করে রঙ্গনকে কল দিল। রিং হতে হতে আবারও কথাগুলো সাজাতে লাগলো। এই লোকের সাথে কথা বলে পারা যায় না। রঙ্গন সবে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মাঠে নেমেছে, খেলতে আসেনি। এ পথ দিয়ে যাচ্ছিল। ছোটদের খেলতে দেখে এসে ব্যাট কেড়ে নিয়ে বল করতে বলল। বাচ্চারা বিরক্ত হলো, মার খাওয়ার ভয়ে কিছু বলল না। কিন্তু বল আসার আগেই তা ফোনে কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখলো ওহি। একটা বাচ্চাকে ডেকে ব্যাট ধরিয়ে দিয়ে কল রিসিভ করে হাঁটতে লাগলো। হ্যালো, বল। আপনার সাথে জরুরি কথা আছে। রঙ্গন টিটকারি মেরে বলল, জরুরি লোকের সাথে জরুরি কথা? ওহি বিরক্ত হলো, বলল, আপনি চুপ করে আমার কথা শুনুন। রঙ্গন কিছুটা অবাক হলো। ওহি এভাবে কখনো বলে না। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে, বল। ওহি লম্বা শ্বাস টেনে বলল, ভাইয়া বলেছে আপনাকে ভদ্রলোক হতে, তবে আমাদের নিয়ে ভেবে দেখবে। রঙ্গন না বোঝার ভান ধরে বলল, কিভাবে দেখবে? আপনার আর আমার কথা। কোনো কথা? ওহি চেঁচিয়ে বলল, বিয়ের কথা। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোর ভাইয়ের কথা আমি কেন শুনবো? বিয়ে কি আমি তাকে করবো? তুই ভদ্রলোক হতে বললে ভেবে দেখতাম। আর কিছু বলবে? ওহি নাক টানতে টানতে বলল, আপনি সত্যি করে বলুন তো, আপনি কি আদেও আমায় ভালোবাসেন? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, ধর বললাম ভালোবাসি না, তবে কি আমায় ফাঁসি দিবে? আবার যদি বলি ভালোবাসি, তাহলে কি জামাই বানাবে? ইচ্ছে সেজে বুঝে বসে আছে। এদিকে ওহির আসার কোনো খবর নেই। বিরক্ত নিয়ে রুমের জানালা দিয়ে রাস্তার দিকে বারবার উকি ঝুঁকি মারছে, কিন্তু না, এই মেয়ের কোনো খোঁজ খবর নেই। শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো, ঠিক করলো রাস্তার দিকে একটু এগিয়ে যাবে। দাদাজান আর দাদিজানকে বলে বেরিয়ে পড়লো। কিছু দূর যাওয়ার পরও চোখে পড়ছে না। মাথায় হাত দিয়ে বলল, এবারে মরে চড়ে গেল নাকি? আবার আসে না কেন? নাকি রঙ্গন ভাইয়াকে বিয়ে টিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল? কিন্তু এটা তো কথা ছিল না। কথা ছিল সে আমায় দাওয়াত দিবে। ইচ্ছে এসব আজগুবি কথা বিড়বিড় করতে করতে হাঁটছিল। হঠাৎ মনে পড়লো ফোনের কথা। নিজের মাথায় নিজে একটা চাটি মেরে ফোন বের করতে লাগলো। এত গাধা সে কবে থেকে হলো? একটা ফোন দিলেই তো অনেক আগেই সমাধান হয়ে যেত। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে ফোন বের করলো, অতঃপর কল দিল। ওহি রিসিভ করলো না। কল কেটে দিয়ে নিজে ব্যাগ করলো। ইচ্ছে রিসিভ করে ঝাড়ি মারলো। ফাজিল বেটি, কি সমস্যা তোর? হ্যাঁ, পরে টরে গেছিস নাকি? এত সময় লাগে আসতে? ওই যেন প্রস্তুত ছিল এসব শোনার, তাই বেশ স্বাভাবিকভাবেই বলল, রাগ করিস না, এই তো চলে এসেছি। আসলে আমি গাড়ি আনি নাই, রিক্সায় আসছি। ও আচ্ছা, বুঝেছি। এই তো তোকে দেখতে পেয়েছি, ওখানেই দাঁড়া। ইচ্ছে ফোন কেটে সামনে তাকাতে দেখলো ওই হাত নাড়িয়ে তাকে ইশারা করছে। মিনিটের মধ্যে রিক্সাটা তার সামনে এসে দাঁড়ালো। ইচ্ছে নিজেও উঠে পড়লো। ওই তাকে এটা ওটা বলে 7 প্যাচ বুঝিয়ে দিতে থাকলো তার কেন দেরি হয়েছে। মূলত তারা কাল ভার্সিটিতে ভর্তি হতে যাবে। সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিয়ে দিয়েছে, সবকিছু দিন হয়ে গেছে, ভর্তিও ডেট দিয়েছে।
অনুভব 2 দিন একটু ফ্রি আছে, তাই এই সুযোগে ভর্তি দিয়ে আসবে বলে জানিয়েছে। কাল সকাল সকাল বের হতে হবে, যেহেতু ইচ্ছেদের বাড়ি উল্টো রাস্তায়, তাই অনিমা বেগম আজকে রাতটা তাদের বাড়িতে থাকতে বলেছে। দাদাজান অনুমতি দেওয়াতে ইচ্ছে আর কোনো আপত্তি করেনি। দুজন রিকশায় বসে বকবক করছিল। হঠাৎ রিকশা থেমে যাওয়াতে দুজনই সামনে তাকালো। রঙ্গনকে এই সময়ে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই অবাক হলো। ওহি কিছু বলার আগেই ইচ্ছে বলল,